Good afternoon, everyone. Today, we are going to discuss about our next topic, that is topic number 7, that is gender and sexuality. আগের ভিডিওগুলোতে তোমাদের পপুলেশন, পভার্টি, ইলিটারেসি, আনএমপ্লয়মেন্ট এগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। হ্যাঁ, তারপরে তোমাদের স্যার একজন পড়িয়েছেন মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি। তার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো এবং তার থেকেও তোমরা ঋদ্ধ হয়েছ। তারপরে আমি পড়িয়েছিলাম করাপশন, পপুলেশন এক্সপ্লোশন, পভার্টি, লিটারেসি, আনএমপ্লয়মেন্ট। তো আজকে যে জায়গাটা আমি এসে পড়াতে শুরু করছি সেটা হচ্ছে আমাদের সিলেবাসে টপিক জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। তো এই জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটির মধ্যে আমাদের what we need to discuss the concept of sex and gender, women and different forms of sexuality, এই LGBTQ এই কনসেপ্টটা, and different forms of gender violence, যেটাকে লিঙ্গ সসংহিতা বলছে। এই ধরনের কনসেপ্ট আগে আমরা সিলেবাসে ডিসকাস করিনি বা ছিল না, যেগুলো আমাদের এই নতুন সিলেবাসে সংযোজন করা হয়েছে সেই টপিকগুলো। তো let's begin with the topic gender and sexuality. Now, in the concept of this gender and sexuality, what we are going to discuss is first the difference between sex and gender. You know what is sex? It is a biological term. It is biological concept. জৈবিক একটা ধারণা, biological construct. And what is gender? It is a social construct. মানে একটি সামাজিক ধারণা। বায়োলজিক্যাল বলতে বোঝে যে anatomical differences, biological differences with which one is born with. But gender is developed from the former, মানে এই প্রথমটা থেকে জেন্ডারের উৎপত্তি। তাহলে একটা বায়োলজিক্যাল কনসেপ্ট, একটা সোশ্যাল কনসেপ্ট। সোশ্যাল কনসেপ্ট যখন আছে তার মধ্যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টর, মানে সাংস্কৃতিক বিষয়, এই ব্যাপারগুলো কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে আমরা বলি না যে এটা মেয়েদের মতো, এটা ছেলেদের মতো, এটা ঠিক নারী সুলভ, এটা পুরুষ সুলভ, ম্যাসকুলিনিটি, ফেমিনিটি, এটা হচ্ছে ভেরি মাচ রিলেটেড উইথ জেন্ডার। আর সেক্স বলতে যেটা বোঝায়, দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড উইথ anatomy, chromosomes, hormone, that can be male, female, even or sometimes it can be intersex. তো এই biological sex is very much different from the concept of gender. Now, the question arises that a concept of gender কি করে তৈরি হয়েছে? কনসেপ্ট অফ সেক্সটা তো আমরা বুঝলাম যে বায়োলজিক্যাল একটা বেসিস, কিন্তু জেন্ডার এই যে কনসেপ্ট বা এই জেন্ডারের কনসেপ্টটা তাহলে কি করে তৈরি হচ্ছে? না, জেন্ডারের কনসেপ্টটা তৈরি হচ্ছে, যে কনস্ট্রাক্টেড কথাটা বলা হচ্ছে,
through gender socialization. Gender socialization is a very important factor, in this matter. মানে এক্ষেত্রে অসম্ভব মানে প্রধান বিষয় মানে আমার যে নিজস্ব এই যে জেন্ডার সম্বন্ধে যে ধারণা বা ম্যাসকিউলিন বা এই যে আরেকজনের ক্ষেত্রে ফেমিনিন, এই যে আমাদের যে ধারণাগুলো, এই ধারণাগুলো তৈরি হয় on the basis of gender socialization. Now the question is, তোমরা socialization পড়েছো, তোমরা এইটাকে এই সামাজিকীকরণ বিষয়টি পড়েছো। এই সামাজিকীকরণ কনসেপ্টটা পড়েছো ক্লাস 11-এ, এবং সেখানে এটা পড়েছো যে এই সামাজিকীকরণ ঘটতে গেলে সবচেয়ে প্রধান রোল is being performed by whom? না, it is mainly performed by বা এটা মেইনলি কার দ্বারা ঘটে না, it is mainly performed by the agencies বা তার কিছু মাধ্যম রয়েছে। এই মাধ্যমগুলির দ্বারা এই সামাজিকীকরণ ঘটতে থাকে। তাহলে এই মাধ্যমগুলো কি কি না, প্রথম মাধ্যম, as one is born in the family, so the first agency is going to be family. পরিবারের মতো বড় রোল এখানে আর কেউ প্লে করে না। এই জেন্ডার কনস্ট্রাকশনের ক্ষেত্রে পরিবারের মতো বড় রোল আর কেউ প্লে করে না। তাই সবচেয়ে বড় রোলটা এখানে প্লে করে পরিবার। এবং পরিবার শুধু কিভাবে রোলটা প্লে করে, আমরা তো একটা কথা বলছি রোলটা প্লে করছে, কিন্তু হাউ দ্যাট পার্টিকুলার রোল ইজ বিং প্লেড, না পরিবার আমাদের নিয়ম ঠিক করে দেয়, আমাদেরকে জেন্ডার রোলস কি কি হবে সেটা বুঝিয়ে দেয়, আমাদের তার থেকে কি কি এক্সপেকটেশনস আছে সেগুলো বুঝিয়ে দেয়, এবং সেগুলো আবার কালচারালি ডিটারমাইন্ড। তাই পরিবারের অনেকগুলো এখানে ফ্যাক্টরস আছে। এরকম পরিবার আমাদের কি শেখায়, ফার্স্ট শেখা হচ্ছে জেন্ডার রোলস, মানে আমাদের লিঙ্গভিত্তিক ভূমিকা কি কি হবে, আমাদের লিঙ্গভিত্তিক ভূমিকা কি কি হবে সেটা বোঝায়। আর কি বোঝায় না, এই লিঙ্গভিত্তিক ভূমিকাটা আবার ডিটারমাইন হচ্ছে যে আমি কোন কালচারে বিলং করছি তার উপর, কোন সংস্কৃতিতে। এবার আমি যদি ভারতবর্ষে বড় হই, তাহলে সেখানে ভারতবর্ষের কালচারাল কনটেক্সট ইজ ইম্পর্টেন্ট। আমি যদি ওয়েস্টার্ন কোনো কান্ট্রিজে ডোমেনে বড় হই, তাহলে সেখানকার যেই কালচারাল যেই এলিমেন্টস গুলো আছে সেগুলো তার উপর প্রভাব ফেলবে। সেগুলো তার উপর প্রভাব ফেলবে। তো সেখানে এই জেন্ডার রোলস গুলো ভীষণভাবে ডিটারমাইন্ড হয় আমার কালচারের উপর। এবং আরো কি হয় না, এই ফ্যামিলি আমাকে কি শেখায় না, বিভিন্ন রকম নর্মস শেখায়, বিভিন্ন রকম নিয়ম শেখায়, এক্সপেকটেশন শেখায়। যেমন আমার কাছ থেকে পরিবার কি এক্সপেক্ট করে, যেমন ধরো ফর এক্সাম্পল কোন একটি মেয়ে যদি ছোটবেলায় খেলতে খেলতে গাছে ওঠে, অনেক সময় দেখা যায় বাড়ির লোক বেলায়, তুই গাছে উঠেছিস কেন রে, সারাদিন শুধু ছেলেদের মতো গাছে ওঠা। এই যে ছেলেদের মতো গাছে ওঠার গায়ে তো লেখা নেই যে ছেলেদের মতো না মেয়েদের মতো, তো সে তো গাছে উঠতেই পারে, খেলা, কোনো খেলা দেখা যায় ছোটবেলায় আমরা গিয়ে গেম গুলো খেলি, যাতে কোনোটা হচ্ছে মেয়েদের খেলা, কোনোটা নাকি ছেলেদের খেলা। খেলার মধ্যেও তো এরকম একটা জেন্ডার ডিভিশন আছে। খেলাতে মানুষ আনন্দের জন্য খেলে, এবং আমরা ভবিষ্যতে পরবর্তীকালেও দেখেছি বা এখন দেখছি যে সব খেলাই তো সবাই খেলতে পারে কম্পারেটিভলি, মানে যেগুলো স্পোর্টস বলে থাকি, গেমস বলে থাকি। যেমন ক্রিকেট, সাম্প্রতিককালে মেয়েরা যে ক্রিকেটে যে সাফল্য পেল, তো সেটা তো একটা মেয়েরা শিখেছে বলেই তো পেরেছে। কিন্তু সেখানে মেয়েরা কিন্তু তাদের যে বিভিন্ন স্টোরি গুলো বলেছে, সেখানে স্টোরি অফ স্ট্রাগল রয়েছে। ছেলেরা যত তাড়াতাড়ি ক্রিকেট খেলাতে সাকসেসফুল হয়েছে এবং যতটা তারা তাড়াতাড়ি সেখানে
ভ্যালিডেশন পেয়েছে, মেয়েদের সেই ভ্যালিডেশন পেতে কিন্তু দেরি হয়ে গেছে। কেন? ওই যে সোসাইটাল কনস্ট্রাক্ট বা সোসাইটাল কালচারাল কনস্ট্রাক্ট, নর্মস, এক্সপেকটেশনস, সেগুলো ভীষণভাবে সেখানে একটা জায়গাটা কন্ট্রোলিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে সেই রকম ক্ষেত্রে ম্যাসকুলিনিটি, ফেমিনিটি, মেয়ে সুলভ আচরণ, ছেলে সুলভ আচরণ, এই বিষয়গুলো সোসাইটি ঠিক করে দেয়। এবং সেভাবে আমাদের জেন্ডার রোলস গুলো কিন্তু আমরা অনেকটা শিখি এবং জানি। তবে আজকালকার দিনে এটাও ঠিক যে অনেক ফ্যামিলি কিন্তু অনেকটা নিউট্রাল ওয়েতে আজকাল তাদের প্যারেন্টিংটা করে থাকে বা এই সোশ্যালাইজেশনটা করে থাকে, জেন্ডার সোশ্যালাইজেশন, যার ফলে ছেলে মেয়ের পড়াশোনা হোক, ক্যারিয়ার হোক, এই ব্যাপারটা ক্ষেত্রে আমরা জেন্ডার ডিসপ্যারিটি আমরা কম দেখতে পাই, কিন্তু নেই যে সেটা বলা যায়। যেমন ফর এক্সাম্পল জেন্ডার ঠিক করে দেয় যে কালার কোড কার কি, পিঙ্ক ফর দ্য গার্লস অ্যান্ড ব্লু ফর দ্য বয়েজ। এছাড়া কি মানে এই যে কালার কোডের এই যে একটা ক্লাসিক্যাল যে ডিভিশনটা, এটা কি খুব ঠিক? কোনো ছেলে যদি পিঙ্ক শার্ট পরতে ইচ্ছা করে সে পরবে না, বা কোনো মেয়ে যদি কোনো একটা নীল রঙের কোনো জামা পরতে ইচ্ছা করে তাহলে কি সে সেটা পরবে না? এরকম কি কোনো ডিভিশন করে ফ্যাশনকে স্টেট করা যায়? তাহলে সাদা, কালো, লাল এগুলো কোন ক্যাটাগরি? এই জায়গাগুলো কিন্তু আমাদের সমাজের নিজস্ব তৈরি করে দেওয়া কিছু নিয়ম কানুন, যেগুলো কিনা জন্মান্তর ধরে বা বহু যুগ ধরে অনেক সময় সোসাইটির মধ্যে ইম্পোজ করে দেওয়া হয় এবং বারে বারে ইট ইজ বিং ট্রান্সমিটেড অ্যান্ড বিং ইন্টারনালাইজ। দিজ আর ইন্টারনালাইজ, এগুলো বারবার করে আমরা আত্মীকরণ করে থাকি এবং শিখে উঠি। তবে হ্যাঁ, আধুনিক যুগে এই জেন্ডার কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা অনেক নিউট্রাল স্টান্স বা আমার দিক থেকে দেখতে পাই, বা ইনফ্যাক্ট আমরাও যখন বড় হয়েছি আমরাও অনেক ক্ষেত্রে আমাদের বাবা মার কাছ থেকে নিউট্রাল স্টান্স পেয়েছি, নাহলে তো আর সেভাবে জিনিসগুলোর পার্সপেক্টিভ গ্রো করতো না। কিন্তু সবাই যে সবসময় পেয়ে থাকছেন বা এখনো পাচ্ছেন তা নয়, এটাও ভাবনার আছে, এবং ভাবনার আছে বলেই সোশ্যাল ইস্যু। যদি আজকে এগুলো সব মানে প্রবলেম গুলো চলে যেত তাহলে আজকে সোশ্যাল ইস্যু এগুলো হতো না, তাই না? তো এই জেন্ডার কনস্ট্রাকশনের ক্ষেত্রে সোশ্যালাইজেশনের একটা বিরাট বড় ভূমিকা আছে, এবং সেক্ষেত্রে ফ্যামিলির একটা বিরাট বড় রোল আছে। দ্য রোল ইজ বিং পারফর্ম বাই ফ্যামিলি। এবং ফ্যামিলি কি রোল প্লে করে বা পরিবার কি ধরনের রোল প্লে করে সেটা তো আমি একটুই ডিসকাস করলাম। কালচারাল নর্ম সেট করে দেয়, কিছু জেন্ডার রোল সেট করে দেয়, কিছু এক্সপেকটেশন সেট করে দেয়, এবং সেভাবে চলে। আচার এবং অ্যাটিটিউডস, বিহেভিয়ার কিরকম হবে সেটা ঠিক করে দেয়, পার্সোনালিটি টাইপ কিরকম হবে সেটা ঠিক করে দেয়। আচ্ছা, আমি ক্রিকেট খেলার এক্সাম্পলটা দিয়েও বললাম। আচ্ছা, এখানে আরেকটা কথাও আছে যে ইভেন আমরা শুধুমাত্র রঙের ক্ষেত্রে না, খেলনা, মেয়েদের খেলনা হচ্ছে পুতুল খেলা, ছেলেদের খেলনা হচ্ছে গাড়ি দিয়ে খেলা, এই জায়গাগুলোর ক্ষেত্রেও এই যে ডিফারেন্সেস গুলো, এগুলো গাড়ি তো মেয়েদেরও ভালো লাগতে পারে, মেয়েরা গাড়ি চালান না, মেয়েরা প্লেন চালান না। তো সুতরাং এই যে গাড়িটা মেয়েদের নয় আছে, মানে রং, আবার পুতুলটা মেয়েদেরই, এই জায়গাগুলো, এই যে ডিফারেন্সেসটা, বা কোনো ছেলে যদি চায় সে কি পুতুল খেলতে পারে না? পারে। আচ্ছা, আরেকটা জিনিসও হয়, ইমোশনস। কোন একটা কিছু কেউ বললো, বাচ্চা মেয়েটা চোখ দিয়ে জল পড়লো, ব্যাস বাড়ির লোক সেই কান্নাটাকে না হয় তাকে ঠান্ডা করলো। যেই মুহূর্তে ছেলেকে বলা হলো, ছেলে কান্নাকাটি করতে শুরু করলো, তখন অনেক সময় বলা হয় যে ইউ আর আ বয়, ইউ শুড নট ক্রাই। সব বাড়িতে বলে না, কিন্তু অনেকেই বলেন। তো ছেলেরা কি চোখের জল ফেলতে পারে? চোখের জল পড়াটা তো একটা, এটা তো সোশ্যালি কনস্ট্রাক্ট করা যায় না। যেরকম ভাবে এই সূক্ষ্ম প্রবৃত্তি গুলো মানুষের, যেগুলো সুকোমল প্রবৃত্তি, সেগুলো কি মানে ওভাবে বয় গার্ল ভাবে সবসময় সবকিছু কনস্ট্রাক্ট করে দেওয়া যায়? যায় না। কিন্তু আমরা সমাজে তৈরি করে রেখেছি এই নিয়মগুলো, তার ফলে অনেক কষ্টে অনেক সময় ছেলেরা তাদের এক্সপ্রেশনস গুলো করতে পারে না। সেগুলো তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো এই জেন্ডার কনস্ট্রাকশন কি করে হয়, এবং এইভাবেই এই কনস্ট্রাকশন কি করে এবং পরিবার কি করে সেটাকে তৈরি করে, শুধুমাত্র পরিবার তো তৈরি করে, তার সঙ্গে পরবর্তীকালে সোসাইটি অ্যাট লার্জ বা সোসাইটি, কমিউনিটি, বা আমার নেইবারহুড, বা আমি যেখানে বড় হচ্ছি সেই জায়গাগুলো সেখানে একটা বড় রোল প্লে করে। এবং এই করতে করতে একটা আমার জেন্ডার আইডেন্টিটি রোল
তৈরি হয়ে যায়। আমার নিজস্ব আইডেন্টিটি বা একটা নিজস্ব পরিচিতি লিঙ্গ ভিত্তিক, যে আমি অ্যাকচুয়ালি কে। একটা আইডেন্টিটি তো আমার সেক্স দ্বারা বায়োলজিক্যালি আইডেন্টিটি, আমার বায়োলজি দ্বারা ডিটারমাইন, আর একটা আইডেন্টিটি তার সঙ্গে যেটা কনস্ট্রাক্ট করে দেওয়া হয়, সেটা সোসাইটি তৈরি করে দেয় জেন্ডার সোশ্যালাইজেশনের মাধ্যমে। এবার প্রসঙ্গটা হচ্ছে যে এই ডমিনেন্ট স্ক্রিপ্টের যেই কালচারাল কন্ডিশনিং বা কালচারাল যে ডিটারমিনিজম, এই জায়গাটা অনেকটা ক্ষেত্রে আজকের যুগে অনেকটা পরিবর্তনও হয়েছে। আমরা একটা কনসেপ্ট দেখি জামা কাপড় কেনার ক্ষেত্রে, ইউনিসেক্স কনসেপ্ট, যে কোনো একটা জামা ছেলে বা মেয়ে এই ফ্যাশনটা যে কেউ করতে পারে। এরকম অনেক ক্ষেত্রেই আমরা এই কনসেপ্টটাকে আজকাল দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা একটা জায়গা দেখছি যে এই কনস্ট্রাকশনের জায়গাগুলোকে নতুন করে ভাবা হচ্ছে। এছাড়া জেন্ডার পড়ার ক্ষেত্রে আমাদের আরেকটা জায়গা মাথায় রাখতে হবে, যে এই যে সেই জন্য সেই মাথায় রাখতে হবে যে ট্রেডিশনাল রোলগুলো অ্যাকচুয়ালি কি ছিল এবং মডার্ন কি কি শিফটস হয়েছে, এবং এই ব্রেকিং স্টিরিওটাইপস, এই ব্রেকিং স্টিরিওটাইপসের এক্সাম্পলটাতে আমি ওই গাড়ি চালানো বা প্লেন চালানোর কথাও বললাম। আরেকটা খুব বড় মিডিয়াম হচ্ছে কুকিং। কুকিং ইজ আ স্কিল, সবাইকে মাথায় রাখতে হবে। রান্নাটা বেঁচে থাকার জন্য, আমাদের যেমন বেঁচে থাকার জন্য চাকরি বাকরি করতে হয়, তেমনি বেঁচে থাকার জন্য বাজার হাট করা শিখতে হয়। বেঁচে থাকার জন্য আমি বাজার করে যেটা আনলাম কিনে, সেইটাকে আমাকে রান্না করে মিনিমাম বেসিক, সবসময় যে খুব সেটা বিরাট টেস্টি করে আমি রান্না করছি শিখছি তা না, কিন্তু অ্যাটলিস্ট আমি যাতে বেসিক রিকোয়ারমেন্ট নিউট্রিশনাল ভ্যালুটা পাই, তার একটা চেষ্টা করতে হবে। তো সেটা সেজন্য ওভাবে ঠিক ছেলে বা মেয়ে বলে এটার কম্পার্টমেন্টালাইজেশন কখনো করা যায় না। তো এই ধরনের ট্রেডিশনাল রোল থেকে মডার্ন রোলে শিফটিং হয়েছে। রান্নাটা একটা এক্সাম্পল দিলাম। এরকম অনেক জায়গাতেই ছেলেদের অনেকগুলো যেগুলো রোল ছিল, সেগুলো মেয়েরা অ্যাডাপ্ট করেছে, অ্যাকসেপ্ট করেছে, সেগুলো তারা ফলো করছে। তো সুতরাং সেই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এই মডার্ন যে এই শিফটস গুলো এখানে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যখন আমরা জেন্ডার আইডেন্টিটি কি করে কনস্ট্রাক্টেড হয় এই জিনিসটা পড়বো। এবারে যে জেন্ডার আইডেন্টিটি তৈরি হয়, তার সঙ্গে একটা ওরিয়েন্টেশনের ব্যাপার আছে। ওরিয়েন্টেশন মানে ফন্ডনেস। জেনারেলি দেখা যায় যে আমাদের যেভাবে সোসাইটি আমাদেরকে তৈরি করে দেয়, তাতে আমাদের একটা প্যাটার্ন তৈরি হয় যে ছেলে আর মেয়ে ভাগটা, এবং দেখা যায় বাই ইন ন্যাচারাল কোর্স দ্য বয়েজ আর গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস গার্লস অ্যান্ড গার্লস আর গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস বয়েজ। তো এটা হেটারোসেক্সুয়ালিটি, এবং বা এটা সিসজেন্ডার, মানে স্ট্রেইট ওয়েতে তোমার they are following the roles and the expectations or the rules or the norms that has been set by the society, which is aligned with their gender actually, cisgender. এবার যেটা তাদের ইয়ের সঙ্গে, জেন্ডার আইডেন্টিটির সঙ্গে অ্যালাইন করছে, এবং উইথ দ্য সেক্স উইথ দে আর অ্যাসাইন্ড অ্যাট বার্থ, মানে তারা জন্মের সময় যদি কেউ মেয়ে হয়ে জন্মায়, তাহলে মেয়ে সুলভ তার আইডেন্টিটি, এটা হচ্ছে তার সিসজেন্ডার। একদম ছেলে হয়ে জন্মালে তার ছেলে সুলভ আইডেন্টিটি, এটা হচ্ছে তার সিসজেন্ডার। তো এখানে একটা সেক্স এন্ড জেন্ডারের মধ্যে লিঙ্ক রয়েছে। আর হেটারোসেক্সুয়ালিটি কনসেপ্টটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের পরের আলোচনা, সেটা হচ্ছে ওরিয়েন্টেশনস, মানে কিভাবে আমাদের ফন্ডনেস ডেভেলপ করে। আমার জেনারেলি যেটা বললাম যে বয় গেটস অ্যাট্রাক্টেড টুয়ার্ডস আ গার্ল, অথবা ভিজাভি, ঠিক আছে, ভিজাভি। কিন্তু ইট ক্যান বি, আজকের জায়গায় দাঁড়িয়ে আলোচনায় দেখা যাচ্ছে যে ইট ক্যান বি সামথিং এলস অ্যাজ ওয়েল। কিরকম না, এই যে a boy getting attracted towards a girl or a girl getting attracted towards a boy, এটা এক ধরনের একটা বাইনারি কনসেপ্ট। হ্যাঁ, মানে সোশিয়োলজিক্যালি আমরা যখন আলোচনা করছি বাইনারি, কিন্তু এছাড়া there is a non-binary world as well, ঠিক আছে। এই নন বাইনারি ওয়ার্ল্ড যেটা, সেটা কিন্তু সবাই মিলেই এই যে মেল will be attracted towards a female and a female will be attracted towards a male, সেটা নাও হতে পারে। রাদার এখানে একটা ফ্যাক্টর প্লে করছে যে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, মানে আমার অ্যাকচুয়ালি
কার দিকে মানে কোন জেন্ডারের প্রতি আমার ফন্ডনেস ডেভেলপ করছে, এবং সেই ফন্ডনেস ডেভেলপ করাটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ইট ইজ বায়োলজিক্যাল, ইট ইজ সাইকোলজিক্যাল, ইট ইজ এনভায়রনমেন্টাল। তার মানে এই ব্যাপারটার মধ্যে একটা বায়োলজিক্যাল মানে একটা জৈবিক বিষয় আছে, একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, একটা সামাজিক বিষয় আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা কনসেপ্টের সঙ্গে আজকাল খুব অ্যাওয়্যার হচ্ছি, সেটা হচ্ছে নন বাইনারি। আরেকটা কনসেপ্টের সঙ্গে খুব অ্যাওয়্যার হচ্ছি, দ্য কনসেপ্ট অফ কুইয়ার। এই কথা তোমরা এখন অনেকেই শুনেছো যে কুইয়ার কনসেপ্ট, কুইয়ার একটা বলা যেতে পারে একটা আমব্রেলা টার্ম। এবার তার মধ্যে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে গিয়ে যে এলজিবিটিকিউ প্লাস এই কনসেপ্টটা সঙ্গে আজকাল খুব আমরা পরিচিত হয়েছি। এই এলজিবিটিকিউ কনসেপ্টটা কি না, এই এলজিবিটিকিউ কনসেপ্টটা খুব নোট করো। এখানে একটা প্লাস সাইন আছে, আমি প্রত্যেকটার কিন্তু এখানে একটা আলাদা করে টার্ম আছে কিরকম। এখানে একটা হচ্ছে লেসবিয়ান, এল ফর লেসবিয়ান, জি ফর গে, এগুলো সবই হোমোসেক্সুয়াল মানে সেম জেন্ডারের প্রতি এরা অ্যাট্রাক্টেড, এলজি। then is bisexual, এরা আবার they are attracted towards the same gender as well as the opposite gender. Then there is a transgender এবং সবটাই queer। এবং প্লাস কেন, প্লাস ইজ অ্যান আমব্রেলা টার্ম। এই প্লাস কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। এবং এদের রিজনস ফর দেয়ার ওরিয়েন্টেশন কিরকম না, এদের ওরিয়েন্টেশনের কথাটা আমি বললাম যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ফ্যাক্টরস আছে এই ওরিয়েন্টেশনের জন্য। এবং তাদের কিন্তু চ্যালেঞ্জেসও আছে। কিরকম চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস গুলো হচ্ছে তাদের ইন্টারসেকশনালিটি চ্যালেঞ্জ। ইন্টারসেকশনালিটি কিরকম, হোয়াট ইজ দিস ইন্টারসেকশনালিটি? না, কেউ যদি এই ধরনের এলজিবিটিকিউ কমিউনিটিতে বিলং করেন এবং সে যদি কম্পারেটিভলি ইকোনমিক্যালি ওয়েলবিং তার বেশি থাকে বা ওয়েল অফ বেশি থাকে, তাহলে দেখা যায় যে তার এই চ্যালেঞ্জটা কিন্তু কম। কেন, সে তার বক্তব্যটা অনেক স্পষ্ট করে লোকের কাছে বলে উঠতে পারছেন। কিন্তু অন্যদিকে যিনি কিনা যার কিনা কিছুটা এক্সটেন্টে কিছু সমস্যা রয়েছে, সেক্ষেত্রে বা ইকোনমিক প্রবলেম রয়েছে, অথবা তার একটা এই সমস্যা রয়েছে যে তার হয়তো রেশিয়াল কোনো একটা আন্ডার প্রিভিলেজ নোশন রয়েছে, তখন দেখা যাচ্ছে বা তার এডুকেশনাল জায়গা থেকে সে তার বক্তব্যটা সেভাবে বুঝে উঠতে পারছে না, বা সে নিজেই খুব কনফিউজ যে অ্যাকচুয়ালি বা জায়গাটায় কি। এরকম জায়গায় দাঁড়িয়ে ভালনারেবিলিটিটা তখন খুব বেশি বেড়ে যায়। তার জন্য এর একটা জায়গা হচ্ছে, আমরা তাই এখন একটা জিনিসের উপর এমফাসাইজ করছি, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং ডাইভার্সিটি। কিন্তু অ্যাপ্রিসিয়েটিং ডাইভার্সিটি মানেটা কি? তার মানে এটা অ্যাপ্রিসিয়েট করছে যে acknowledge and respect the differences in people's sexual orientation and gender identity। মানে জেন্ডার আইডেন্টিটি মানুষের ভিন্ন রকম হতে পারে এবং সেখানে ওরিয়েন্টেশন আলাদা হতে পারে। এই যে প্লুরাল পার্সপেক্টিভটা, এইটা তাদেরকে এই জায়গাটাকে বারবার করে এমফাসাইজ করা। কারণ কারণ তার একটা বড় কারণ হচ্ছে, আচ্ছা, এই ইন্টারসেকশনালিটির মেইন কারণটা হচ্ছে যে আমি যত প্রিভিলেজ বা সোসাইটাল আমার যদি মানে স্ট্রাটিফিকেশন লেভেলে যদি আমি কিছুটা প্রিভিলেজড বা একটা বেটার অপশনে থাকি, তাহলে দেখা যাবে যে আমার আমার বক্তব্যগুলো বা আমার এই ওরিয়েন্টেশনের যে ভাবনাগুলো আমি লোককে বোঝাতে বা রিচ আউট করতে, অ্যাক্সেস করতে মানে যে কোনো একটা পার্সনের সুবিধা হয়। কিন্তু সেই পার্সনই যখন একটু আন্ডারপ্রিভিলেজ জায়গায় দাঁড়িয়ে আছে, তখন তার ভালনারেবিলিটি বেড়ে যায় এবং তার চ্যালেঞ্জেস বেড়ে যায়, এবং তার এগেইনস্টে হয় ভায়োলেন্স, তার এগেইনস্টে হয় কিন্তু অ্যাবিউসেস। আমরা এগুলো ডিসকাশন এরপরেই করবো। তোমরা দেখতেই পাচ্ছ জেন্ডার বেসড ভায়োলেন্সে আমরা তাদের কথাও আলোচনা করব, তবে শুধুমাত্র তাদের কথা নয়, জেন্ডার বেসড ভায়োলেন্সে আমরা তো উইমেনদের কথা আলোচনা করব, তার সঙ্গে এমনও কিছু জায়গায় আলোচনা করবো যেগুলো খুব আমরা হয়তো আগে আলোচনা করিনি, বা যে আলোচনাগুলো সেভাবে আমাদের সেভাবে আমরা করার সুযোগও পাইনি, সেই জায়গাটা থেকেই আমরা আলোচনাগুলো করব এবার। এবং এই জেন্ডার ভায়োলেন্সটা বলার আগে আরেকটা ছোট করে কথা বলে নিই। এই যে এলজিবিটিকিউ কমিউনিটি, এদের ইন্ডিয়ান সিনারিও কিন্তু একদম ব্লিক তা না, কারণ ইন্ডিয়াতে কিন্তু এরা তাদের ভয়েস কিন্তু রেজ করেছে। আমি একটু আগে একটা ছবি শেয়ার করেছিলাম, এই যে এলজিবিটিকিউ কমিউনিটির প্রাইড মার্চ কলকাতায় হয়েছিল এটা। আর
এরকম পরেও হয়েছে, এবং এই অ্যাপ্রিসিয়েটিং ডাইভার্সিটি এই কনসেপ্টটা হয়েছে, এবং হয়েছে বলে আরেকটা জিনিস জেনে রাখবে, এই যে আমরা অনেক সময় কোথাও ধরুন লিখি যে জেন্ডার কি মেল ফিমেল এবং আদার, এই যে আদার কথাটা এখন স্থান পেয়েছে না, এই আদার কথাটা স্থান পেয়েছে কারণ এই কথাটা কেন একটা রেকগনিশন এসছে যে সত্যি আদার্স আছে, এবং এই আদার্স কথাটা এই অ্যাপ্রিসিয়েটিং ডাইভার্সিটি। এই জেন্ডার আমরা যখন লিখি মেল ফিমেল, অনেক সময় লিখি যে মেল ফিমেল অর আদার্স, এই যে লিখি এই আদার্স মানে হচ্ছে এই অ্যাপ্রিসিয়েটিং দ্য ডাইভার্সিটি, এই জায়গাটা কিন্তু সেখানে চলে আসছে। তাহলে মোটামুটি আমাদের এই জেন্ডার সেক্সুয়ালিটি ওরিয়েন্টেশনের জায়গাটা বলা হয়ে গেল। আমরা এরপর চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকটা, জেন্ডার সেক্সুয়ালিটির যে নেক্সট দিকের পোর্শন, সেটা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স। জেন্ডার বেসড ভায়োলেন্সটা বলা যেতে পারে ইজ ওয়ান অফ দ্য হিউম্যান রাইট ভায়োলেশন। হিউম্যান রাইট ভায়োলেশন মানে মানুষের যে তার যে বেসিক অধিকার, মানুষ হিসেবে জন্মানোর যে তার যে বেসিক অধিকার, সে অধিকারটা কোথাও লঙ্ঘিত হচ্ছে, তার যখন তার এগেইনস্টে যখন ভায়োলেন্স নেমে আসে, এই হিউম্যান রাইটস ভায়োলেশন ইন দ্য ওয়ার্ল্ড। এটা কোথায় কোথায় হয়? এটা সমস্ত দেশে হয়, এটা সমস্ত সেগমেন্টে হয়, এবং কেন হয়? এটা একজনের উপর করে, এবং স্পেশালি মেল ওভার দ্য ফিমেল। এটার মেইন একটা বড় জায়গা হচ্ছে পাওয়ার। আমি যেটা আগেও বলেছি, পাওয়ার ইমব্যালেন্স entrenched within a society. এই পাওয়ার ইমব্যালেন্সটা খুব বড় কথা। এই ক্ষমতা প্রদর্শন করা যে আমি তোমার থেকে শক্তিশালী, এই জায়গাটাই হচ্ছে মেইন ডিসপ্যারিটিটাই, এই জেন্ডার ডিসপ্যারিটির একটা বড় জায়গা, এবং তার থেকে নেমে আসে অন্ধকার, তার থেকে নেমে আসে ভায়োলেন্স, এবং তার থেকেই নেমে আসে নানা রকম অন্য সমস্যাগুলো। তাহলে এবার আমরা দেখি যে জেন্ডার বেসড ভায়োলেন্স সেগুলো কি কি। অনেক রকম আছে, কিন্তু তার আগে কি কি সেগুলো বলি। একটা হচ্ছে ফিমেল ইনফ্যান্টিসাইড, ডোমেস্টিক ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। আমাদের ভারতবর্ষে ডাউরি ডেথ হয়, অন্য যে জায়গায় মেন্টাল অ্যাবিউসেস, ফিজিক্যাল অ্যাবিউসেস, ওয়াইফ ব্যাটারিং হয়, ইনসিডেন্টস অফ রেপ, তারপরে এখানে সেক্সুয়াল অ্যাসল্ট এন্ড হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাবিউস এগেইনস্ট মাইনর, খুব সাংঘাতিক ছোট বাচ্চা, তার এগেইনস্ট এগুলো ঘটে থাকে, যার জন্য বিভিন্ন রকম এখন আমরা অ্যাক্টস তৈরি হয়েছে দেখতে পাই। তারপরে আরেকটা হচ্ছে ইন্টিমেট পার্টনার ক্রাইম, অনার কিলিং, ভায়োলেন্স এগেইনস্ট ট্রান্সজেন্ডার, আর ভায়োলেন্স এগেইনস্ট মেন। এগুলো অনেকগুলো টাইপ, কিন্তু টাইপগুলো বলার আগে একটু আবার দেখে নিই যে এই টাইপগুলোর আগে এগুলো ঘটে কেন, এর কজেস গুলো কি কি কারণে ঘটে। সবটাই খুব ভায়োলেন্স। আমি যেটা একটু আগেই বললাম যে এইটার বেসিক রিজন হচ্ছে পাওয়ার। ওই পাওয়ার, মেন উইমেন পাওয়ারের ক্ষেত্রে কে কার ক্ষেত্রে কতটা ডমিনেন্ট, সেই পাওয়ার প্রদর্শনের উপর পাওয়ার ইন পাওয়ার অ্যান্ড মানি টুগেদার, পাওয়ার ফিজিক্যাল স্ট্রেংথ মানি টুগেদার, এরকম ক্ষমতা এবং অর্থের জোর, এই সব মিলিয়ে তো একটা বা স্টেটাস, একটা মানুষের সোসাইটিতে প্রেস্টিজ তাকে অনেক বেশি পাওয়ারফুল করে তোলে, এবং সেটার সুযোগ নিয়ে, এটা এক ধরনের করাপশন, সেটার সুযোগ নিয়ে সে আরেকজনের ওপর ভায়োলেন্স গুলো করে, এবং কিন্তু তখন মাথায় থাকে না যে ভায়োলেন্সেস গুলো যেগুলো করে সেগুলো সবকটা হিউম্যান রাইট ভায়োলেশন করছে, তাই জন্য তার শাস্তিগুলো সাংঘাতিক চরম। আচ্ছা, জেন্ডার ইনইকুয়ালিটি এন্ড পেট্রিয়ার্কি, এ তো আর বলার কিছু নেই, এই আগের অনেকগুলো জায়গাতে আমি বলেছি, এই পেট্রিয়ার্কাল নেচার কনস্ট্রাক্ট যতদিন থাকবে জেন্ডার ইনইকুয়ালিটি থাকবে, এবং খুব দুঃখের বিষয় আমরা যেটা বলে থাকি যে পুরুষ আর নারীর মধ্যে যে ভায়োলেন্স গুলো হয়, তাতে একটা জায়গা দেখা যায় যে মেয়েরাও কিন্তু এই ভায়োলেন্সের বা এই পেট্রিয়ার্কাল কনস্ট্রাক্টের শরিক হয়ে থাকে। ছোটবেলা থেকে তারা সোশ্যালাইজ হয়, তারা অনেক কিছু শিখে আসে যেগুলো কিন্তু জেন্ডার কনস্ট্রাক্টস থ্রু পেট্রিয়ার্কাল লাইন্স, সেগুলো যে নতুন আঙ্গিকে ভাবা যায় সেগুলো তারা ভাবেন না। তাই মহিলাদের মধ্যেও দেখা যায় যে তারা যখন বাড়িতে তাদের এই যে ডাউরি ডেথস এর মধ্যে তারা যে একটা পার্টিসিপেন্ট হয়ে যান, তা তো সেখানে হওয়ার কথা না, তার তো ডাউরি ডেথের পার্টিসিপেন্ট কখনোই হওয়ার কথা না, বা ওয়াইফ ব্যাটারিং এ হ্যারাসমেন্টে তার ছেলে যখন তার ছেলের বউকে
ব্যাটারিং করছে বা অ্যাবিউসেস করছে, সেখানে তাতে প্রতিবাদী ভূমিকা থাকা উচিত। অনেক সময় থাকেন, আবার অনেক সময় অনেকে প্রতিবাদী হন না। অনেক সময় প্রতিবাদ করতে অনেকে আবার জানেনও না। মহিলাদের প্রতিবাদ করতে শেখানোই হয় না, এরকমও হয়। তার প্রতিবাদ তোমার জন্য নয়। তো এই কনস্ট্রাক্টস গুলো যখন সে পরের জেনারেশনকে ট্রান্সমিট করে, তখন পরের জেনারেশন হয়তো সেটা শেখে, বা পরের জেনারেশন হয়তো মানতে চাইছে না, কিন্তু পরের জেনারেশন সে বলছে যে চুপ 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 কর, এটা নিয়ে আলোচনা করিস না। আলোচনা না করে চুপ করে থামিয়ে রেখে সবসময় সব প্রবলেমের সলিউশন হয় না। এই পেট্রিয়ার্কাল এই কনসেপ্টটা, এই যে ভাবনাগুলোর অনেক ক্ষেত্রে সব মহিলাদের মধ্যে নেই, কিন্তু এখনো যে মহিলাদের মধ্যে রয়েছে, সেটা সেটা কিন্তু একাংশ পুরুষদের আরো অ্যাডভান্টেজ পয়েন্ট। তো সেক্ষেত্রে মহিলাদের আরো সজাগ হতে হবে এবং পুরুষদের সেন্সিটিভ হতে হবে। সব পুরুষ কিন্তু এক নন। আমরা কয়েকজন পুরুষের জন্য আমরা কিন্তু ভায়োলেন্সের শিকার হই, সবাই কিন্তু তা নয়। অনেক পুরুষ কিন্তু ভীষণই ভালো, ভীষণই সংবেদনশীল, সেরকমও আছে, প্রচুর ঘটনা আছে। এবং আমাদের দেশে যদি রিফর্মেশন গুলো দেখি, আজকে অ্যাবলিশন অফ সতী, আর যদি আমরা যদি দেখি চাইল্ড ম্যারেজ রেস্ট্রিন অ্যাক্ট বা উইডো রিম্যারেজ, চাইল্ড ম্যারেজ রেস্ট্রিন অ্যাক্ট বা উইডো রিম্যারেজ, এগুলো কাদের হাত দিয়ে হয়েছে? সমস্ত পুরুষদের হাত দিয়েই হয়েছে, তাই না? তো সুতরাং সেই জায়গাটা কিন্তু সবসময় যে পুরুষতান্ত্রিক এবং পুরুষদের দিকে আমরা আঙুল তুলছি সেটাও না। ভাবনাটার মধ্যে ইট শুড বি সোশিওলজিক্যাল, ভেরি নিউট্রাল অ্যান্ড রেশনাল। আন্ডার প্রিভিলেজ হলে হওয়ার সম্ভাবনা বেশি। যে এই মুহূর্তে লোকে ইকোনমিক্যালি বা পাওয়ার ওয়াইজ তাকে আন্ডার প্রিভিলেজ দেখে, তাকে যে কোথায় প্রোটেকশন দেবে, সেফগার্ড দেবে, সেটা না করে তার আরো কত কষ্ট বাড়াবে তার চেষ্টায় কিছু মানুষ সচেষ্ট থাকেন, সেটা আমরা সমস্ত ক্ষেত্রে দেখতে পাই। ল্যাক অফ কনসিয়াসনেস অ্যান্ড অ্যাওয়ারনেস স্পেশালি অ্যামং উইমেন। মহিলার এই যে বললাম চুপ কর বা বলিস না, বা আগে একটা সময় ছিল যে উইমেন যখন রাস্তায় ইফটিজ তার প্রতিবাদ করতেন না, এখন মেয়েরা প্রতিবাদ করে ইফটিজিং এর ক্ষেত্রে বা হ্যারাসমেন্টের ক্ষেত্রে। মেয়েরা যখনই হ্যারাসড হয়, স্পেশালি ওয়ার্ক প্লেসে, তারা প্রতিবাদ করে। তাই জন্য তারা অনেক ক্ষেত্রে এই জায়গাগুলোর ইনসিডেন্টস গুলো এখন রেকর্ডেড হচ্ছে, রিপোর্টেড হচ্ছে। তার জন্য সেগুলো আন্ডার সাবজুডিসেস, এই কেসেস গুলো সাবজুডিস হচ্ছে। কিন্তু অ্যাওয়ারনেস কনসিয়াসনেস যত মেয়েদের মধ্যে যদি কম থাকে এবং তারা যদি এই পেট্রিয়ার্কির ধারকবাহক হন, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো কিছুতেই আমরা মেটাতে পারবো না। ইকোনমিক ডিসপ্যারিটি এন্ড ডমিনেন্স, আমি তো বারবার বলছি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকলে ডমিনেন্সটাও কম হয় এবং সেখানে নিজের বক্তব্য গুলোকে পেশ করার সুযোগ এবং নিজের মোবিলিটি করার যে কনফিডেন্স, সেটা কিন্তু ডেভেলপ করে। তাই সোশ্যাল কালচারাল ফ্যাক্টর সেখানে একটা ইম্পর্টেন্ট। জেন্ডার সেন্সিটিভিটি, ল্যাক অফ জেন্ডার সেন্সিটিভিটি, অনেকের মধ্যে না এই জেন্ডার ওয়াইজ সেন্সিটিভিটি, ব্যাপারগুলো নিউট্রালি বোঝা এবং ভাবা, সেটা অনেক সময় ল্যাকি। এই জেন্ডার সেন্সিটাইজেশন টা ভীষণ ইম্পর্টেন্ট টু স্টপ জেন্ডার বেসড ভায়োলেন্স। এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে এই সেন্সিটিভিটি গুলোকে যদি আমি, এই জেন্ডার সেন্সিটাইজেশন যদি না করতে পারি, তাহলে কিন্তু কখনোই এই জেন্ডার বেসড ভায়োলেন্স গুলোকে এইটাকে কখনোই আমি কোনোদিন আমি কমপ্লিট করতে পারবো না। তো জেন্ডার বেসড ভায়োলেন্স কে যদি আমার কার্ভ করতে হয়, এই কার্ভ করা বা নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ন্ত্রণ বলবো না, পুরো বন্ধ করতে হয়, তাহলে তার একটা উপায় হচ্ছে আমার জেন্ডার সেন্সিটাইজেশন। তারপরে কি আছে, এমার্জেন্সি সিচুয়েশন। অনেক সময় জেন্ডার বেসড ভায়োলেন্স কিন্তু এমার্জেন্সিতে হয়। এমার্জেন্সি, ধরো কোনো ওয়ার হলো, একদম সফট টার্গেট উইমেন, সফট টার্গেট মাইনর্স, newer domains of gender-based violence against transgender and even male bursting the myth. ছেলেরা কখনো জেন্ডার ভায়োলেন্সের শিকার হয় না বা পারিবারিক ভায়োলেন্সের শিকার হয় না, এটা কিন্তু খুব ভুল ধারণা। ওই একই জিনিস, আগেকার দিনে এই রেপ কেসেস রেকর্ডেড হতো না, ইভটিজিং রেকর্ডেড হতো না, তাই লোকে কম জানতো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না, ছেলেরাও কিন্তু অনেক সময় এর শিকার হন। এবং সেক্ষেত্রে ছেলেদের, এবং আরেকটা জায়গাও আছে এই ক্ষেত্রে সবার জানিয়ে রাখা ভালো, বয় চাইল্ড। আমরা ভাবি গার্ল চাইল্ড কে তো প্রোটেকশন দেওয়ার ব্যাপার নিয়ে আমরা অনেক বেশি সজাগ থাকি, অবশ্যই দরকার, নো ডাউট, প্যারেন্টসরা এই ব্যাপারে সজাগ থাকেন, কিন্তু বয় চাইল্ডকেও কিন্তু
সেও তো চাইল্ড, সেও তো মাইনর, তো সেক্ষেত্রে তার ব্যাপারটাও কিন্তু জেন্ডার ভায়োলেন্স যাতে তার এগেইনস্টে কোনোভাবে না হয় সেই ব্যাপারটা বয় চাইল্ডের প্যারেন্টসদেরও কিন্তু খেয়াল রাখা দরকার আছে। তাই যেভাবে আমরা গার্ল চাইল্ডকে কারো মানে আননোন পিপলের কাস্টাডিতে রাখি না, সেরকম ভাবে আমরা বয় চাইল্ডকেও কিন্তু আননোন পিপলের কাস্টাডিতে রাখাটা ঠিক নয়। এবং শুধু তাই নয়, বয় চাইল্ড গার্ল চাইল্ড যদি এসে বলে ওই যে গুড টাচ ব্যাড টাচ এই যে কনসেপ্ট গুলো বলে, বয় চাইল্ডও যদি এরকম গুড টাচ ব্যাড টাচ এর কনসেপ্ট কিন্তু মানে এই জেন্ডার সেন্সিটাইজেশনের ক্ষেত্রে তাকে কিন্তু দরকার শিখিয়ে দেওয়া। তাহলে সে যাতে বাড়িতে এসে তার যদি কোনো কমফোর্টেবল বা কমফোর্টেবল জায়গায় যদি অসুবিধা হয় তাহলে সে সেটা নিয়ে বলতে পারবে। আচ্ছা, এবার আমরা ফর্মস অফ ভায়োলেন্সে আসছি। ফার্স্ট আমি যেটা বলেছিলাম ফিটিসাইড, ইনফেন্টিসাইড, এখানে কত ছবি আছে। একটা আমি এখানে দিয়েছি, এখানে দেওয়া আছে গার্ল চাইল্ড, এটা হচ্ছে বাচ্চা জন্মানোর পরে তাকে মেরে ফেলা হয় নানা রকম উপায়ে, যেহেতু সে কন্যা সন্তান তাই মেরে ফেলা হয়। তাকে মেরে ফেলা হয় সে কন্যা সন্তান বলে। অথবা আরেকটা হচ্ছে যে একদম ফিটিসাইড, মানে সে ফিটাসেই সে শেষ, তাকে আর পৃথিবীর আলো দেখতে দেওয়া হয় না। এই জন্য একটা ওয়ার্ড লেখা আছে, নট দ্য মাদার্স বুম, মানে গার্ল চাইল্ড সেফ আর ইন সে স্পেয়ার, মাদার্স বুম না। মাদার্স বুমে যদি একটা বাচ্চা স্পেয়ার হতো তাহলে এই ফিটিসাইড হতে পারে না, যেটাকে আমরা বলি একটা হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা, একটা হচ্ছে কন্যা সন্তান হত্যা। তো এই জায়গাটা হতে পারে না। আরেকটা হয় মাইনর, এগেইনস্ট মাইনর চিলড্রেন। এই যে মাইনর গার্ল চাইল্ডের যে ছবিটা দেখাচ্ছি, এই যে বাচ্চাটার ক্ষেত্রে এটা কিন্তু মাইনর বয়ও হতে পারে। আমি মাইনর বয়েজ গার্লস ইভেন যে কেউ হতে পারে। তো সুতরাং it is our duty to keep the children safe, and all the children, be it in the mother's womb or who is born, to be safe. আচ্ছা, বলতে পারা যায় তাহলে ফিটিসাইড হচ্ছে কেন? ফিটিসাইডের বড় হচ্ছে যে পুত্র সন্তান আকাঙ্ক্ষা, কন্যা সন্তান চাই না, কেন ওই পুত্র সন্তান ইন্স্যুরেন্স, কন্যা সন্তানের জন্মের জায়গা পুত্র সন্তানের জন্মে পাওয়ার আকাঙ্ক্ষা, তাই জন্য ওই সন্তানটিকে যেই জানা গেল আল্ট্রাসাউন্ড মেজার্স যে মেয়ে সন্তান হবে বা কন্যা সন্তান হবে তাকে মেরে ফেলা। আর যেখানে আল্ট্রাসাউন্ড মেজার্স নেই, যেখানে আগে থেকে জানা যাচ্ছে না কি করে বাচ্চাটি ছেলে না মেয়ে হবে, তখন যেই জানা গেল সে মেয়ে, তাকে মেরে ফেলা হলো। আর আরেকটা যেটা দেখালাম সেটা হচ্ছে ওই যে মাইনরিটি এগেইনস্টে যেই অফেন্সেস গুলো হয়, তো মাইনরিটি অফেন্সেস গুলো দেখা যায় যে তাকে যখন কোথাও একটা আইসোলেশনে পাওয়া গেল বা সেক্লুশনে পাওয়া গেল, যে পাওয়ারফুল যে ডমিনেন্ট সে তার উপর চড়াও হলো। তো এই মাইনরিটি জায়গাটাও খুব সাবধান। তারপরে আসি ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা আমাদের মানে প্রতিদিনের বোধহয় খবরের কাগজের একটা সেগমেন্টে বোধহয় প্রতিদিন থাকে। ছোটবেলাও দেখতাম, এখনো দেখি, এটার চেঞ্জেস হয় না। হয়তো এগুলোর বিরুদ্ধে এখন প্রতিবাদ অনেক বেশি হয়, তখন প্রতিবাদটা আরো কম হতো। এবং আমি এটাও বলতে, I can vouch that there are plenty of generations who have borne the brunt of this exploitation and abuse and have said nobody and have died. তো এই ডোমেস্টিক ভায়োলেন্স হওয়ার মেইন রিজনটা কি হতে পারে? ডোমেস্টিক ভায়োলেন্সের মেইন রিজন হচ্ছে পাওয়ার। এবং পাওয়ারটা কি হচ্ছে, রিলেশনশিপে যাচ্ছে, ম্যান উইমেন রিলেশনশিপে ক্ষমতা এবং সম্পর্কের মধ্যে ওই মেল উইমস এই জায়গাগুলোকে তার উপর চাপিয়ে দেওয়া, বা মেল এবং তার ফ্যামিলি মেম্বার্সদের উইমস, ওই একটা জায়গায় মেল ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রে উইমেনরা খুব তখন দেখা যায় খুব এম্পাওয়ার্ড হয়ে ওঠে যখন এই জেন্ডার ভায়োলেন্স শুরু হয়। তার আগে কিন্তু সেই ভদ্রমহিলাই সেই পরিবারের যথেষ্ট এক্সপ্লয়েটেড হয়েছে।
তো পাওয়ার অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স, এবং এই স্টপ ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন হেল্পলাইন নাম্বার আছে, এই বিভিন্ন রকম অপশনস আছে, যার ফলে মেয়েদের নানা রকম ফিজিক্যাল হার্ম, মেন্টাল ওয়েলনেস এফেক্টেড হয়, সাইকোলজিক্যাল ইস্যুস তৈরি হয়, এবং অনেক রকমের পরবর্তীকালে পার্সোনালিটিতেও তার ইম্প্যাক্ট ফেলে। আমি এখানে পিঙ্ক গ্যাং, গুলাব গ্যাং এর একটা ছবি দিয়েছি, কিন্তু এরকম অনেক জায়গায় এরকম অনেক, এরা কিন্তু একটা রুরাল বেসড জায়গা, মোস্ট প্রবাবলি হরিয়ানা বেসড, যারা কিনা এই উইমেন ভায়োলেন্স এবং উইমেনদের এগেইনস্টে ঘটে থাকা বিভিন্ন রকমের হিংসার বিরুদ্ধে এরা প্রতিবাদী হয়েছেন। এবং ওনারা ছাড়াও এরকম আরো একটা গ্যাং আছে, এরকম আরো অনেক জায়গায় অনেক সেলফ হেল্প গ্রুপ আছে, এরকম কমিউনিটি গ্রুপ আছে, এরকম বড় রেকগনাইজড গ্রুপ আছে, এনজিওস আছে, প্রচুর এনজিও আছে যারা কিনা এগুলো নিয়ে কাজ করেন। আর এই ব্যাপারটা ভীষণভাবে জড়িত। আরেকটা হয় যে, যেটা আমরা ফর্মস অফ ভায়োলেন্সে পড়ছিলাম, সেটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড হ্যারাসমেন্ট, যেটা আমরা দেখতে পাই, যেটা হচ্ছে যে মেনলি ওয়ার্ক প্লেসে হয়, এবং তার জন্য এই পশ অ্যাক্ট আছে যে মহিলা যদি ওয়ার্ক প্লেসে হ্যারাসড হয়, মানে যে কোনো ভাবে হ্যারাসমেন্ট, তাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট, ইভেন তাকে পিকচার দেখানো, কোনো এমন কোনো মেসেজ পাঠানো, বা তাকে এমন কোনো মুভস তার সামনে করা যাতে সে আনকমফোর্টেবল ফিল করে, তাহলে তার এগেইনস্টে সেই ব্যবস্থা নিতে পারে ওয়ার্ক প্লেসে। তার জন্য কড়া আইন রয়েছে, কিন্তু এ ধরনের হ্যারাসমেন্ট হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে তবে এখানে আরেকটা ব্যাপার আছে, যে আরেকটা হচ্ছে ইন্টিমেট পার্টনার ক্রাইম। ইন্টিমেট পার্টনার ক্রাইম হতে পারে হাজবেন্ড ওয়াইফ, হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হতে পারে সেখানে লিভিং কাপল, তারা অনেকদিন ধরে তারা রয়েছে একসঙ্গে, এরপর তারা একজন একজনকে খুন করলো, এটাও কিন্তু সেই জেন্ডার ভায়োলেন্সের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা আমি একটু আগে কথা বললাম, আবার বলছি। এবং আমাদের দেশের এই মেয়েদের ধরে নেওয়া হয়, women are considered to be একটা, মানে একটা ট্রানজাকশন, মানে যখন বিয়ের সময় একটা ওই ইকোনমিক ট্রানজাকশন তাদেরকে কেন্দ্র করে হয়ে থাকে। এবং যদিও ডাউরি ইজ টোটালি প্রহিবিটেড, এবং লিগাল মেজার্স আছে, এবং ডাউরি প্রহিবিশন অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে আবার 1980s এ, এবং তার আরো রকমের স্ট্রং মেজার্স রয়েছে। তা সত্ত্বেও ভারতবর্ষে এই বিবাহের সময় মেয়েকে পণ দেওয়ার সিস্টেমটা এখনো কিন্তু বেশ কিছু জায়গায় চলে আসছে, এবং সেটা সঠিকভাবে সেই পরিবার যখন দিতে পারে না, মেয়েটিকে পরিবারে অকথ্যভাবে অত্যাচার করা হয়, এবং তারপরে তাকে অনেক সময় মেরেও ফেলা হয়। তো এই ডাউরি ডেথস, তবে ওয়াইফ ব্যাটারিং তো ডাউরি ডেথ ছাড়াও ডাউরি দেওয়া না দেওয়া ইন্ডিপেন্ডেন্ট, মানে ডাউরি দিলেও ওয়াইফ ব্যাটারিং হয়। আর কেউ যদি আগে ডাউরি নেয়নি, কিছুই নেয়নি, খুব লিবারাল দেখিয়েছে, তারপরে তার বউয়ের সঙ্গে এমনি থাকতে থাকতে তার যখন সমস্যা হয়, তখন সে হয়তো ওয়াইফ ব্যাটারিং করবে। তবে এই ওয়াইফ ব্যাটারিং এর একটা কথা বলে রাখি, ওয়াইফ ব্যাটারিং লিখেছে ঠিকই, তবে এই যে বললাম যে এই একটা কথা আছে যে ব্যাপারটা কিন্তু এখন শুধুমাত্র একজন উইমেনের ক্ষেত্রেই এটা কনফাইন নয়, এটা কিন্তু একটু তার পারভিউটা আরো ইনক্রিজ করেছে, সেটা আমি একটু পরে ডিসকাস করছি। এগুলো আমরা দেখতে পাই, ফিজিক্যাল মেন্টাল অ্যাবিউসেস এগেইনস্ট উইমেন। তারপরে আছে ইনসিডেন্টস অফ রেপ, এটা তো আমি বলে দিয়েছি। আর ইনসিডেন্টস অফ রেপের জন্য আইপিসির বিভিন্ন সেকশনস আছে, যেখানে ইটস আ পানিশেবল অফেন্স, এবং আমরা রেপ ইনসিডেন্টস গুলোতে পানিশমেন্ট হয়েছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু রেপের ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে যে মেইন হচ্ছে ডমিনেশন, এবং আরেকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, ম্যারিটাল রেপ। আমরা রেপ তখনই ঘটে যখন সেখানে কনসেন্ট থাকছে না, কিন্তু কনসেন্ট মানে বোথ পার্টি কনসেন্ট থাকছে না, কিন্তু এটা এমনও হতে পারে যে ম্যারেজের ইনস্টিটিউশনের মধ্যে এই ইনস্টিটিউশনালাইজড এই ধরনের নন কনসেন্টে তার মেয়েটির উপর অত্যাচার করা, এটা কিন্তু হয়ে থাকে। এবং এই ম্যারিটাল রেপ কনসেপ্টটা কিন্তু ইনসিডেন্স অফ রেপের মধ্যেই
ডিসকাশন করা দরকার আছে। রাদার এখানে এগুলো নিয়ে কোয়েশ্চেনও আসতে পারে। আর তারপরে হচ্ছে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, এইটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়ে আমরা কিছু মুভিও দেখেছি, এবং আমাদের ভারতবর্ষে একটা জিনিস মাথায় রাখতে হবে, উইমেন আর কনসিডার টু বি দ্য ডেলিভারার অফ স্টেটাস, ডেলিভারার অফ ফ্যামিলি স্টেটাস, মানে মেয়েটাই হচ্ছে পরিবারের ফ্যামিলি স্টেটাস ডেলিভার করছে। এবার সে তার যদি পছন্দ মতো কাউকে বিয়ে করে এবং তাকে যদি তার পরিবারের লোকের পছন্দ না হয়, তাকে মেরে ফেলা হচ্ছে, অনর কেড়ে, পরিবারের অনরে তাকে মেরে ফেলা হচ্ছে। এটা যে শুধু মেয়েদের হয় তা নয়, কিন্তু এটা কিন্তু এই মাথায় রাখতে হবে, এই অনার কিলিং তো উইমেনদের হয়, এবং মেয়েদেরও ঘটে, ছেলেদের ক্ষেত্রেও ঘটে, মেনদের ক্ষেত্রেও ঘটে। তাই জেন্ডার বেসড ভায়োলেন্স যদিও উইমেন কেন্দ্রিক, ফিমেল কেন্দ্রিক, কিন্তু there are instances then when men are also, even the transgenders are also affected. এমন নয় যে ট্রান্সজেন্ডাররা সেখান তার বাইরে। এবং ওই যে ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে তখন আমি ইন্টারসেকশনালিটির কথা বলেছিলাম, ওই ইন্টারসেকশনালিটি, যত ইন্টারসেকশনালিটিতে যে যত আপার জায়গায় রয়েছে, তার ভায়োলেন্সের চান্স কম, ভালনারেবিলিটির চান্স কম, কিন্তু যে যার যত লোয়ার এন্ডে রয়েছে তার ভায়োলেন্সের চান্স বেশি। আর আরেকটা হচ্ছে বার্স্টিং দ্য মিথস, আমি একটা কথা বলেছিলাম, যে অনেকে ভাবে যে মেনদের এগেনস্টে কিছু হয় না, মেনদের এগেনস্টে যথেষ্ট ভায়োলেন্স হয়, পরিবারেই হয় না তা না। এই যে ওয়াইফ ব্যাটারিং কথাটা বললাম, ওয়াইফ ব্যাটারিং এর জায়গায় কিন্তু অনেক সময় হাজবেন্ডকেও ব্যাটার করা হয়, রিপোর্টেড হয় না। অনেক এনজিওএল কাজ করে কিন্তু রিপোর্টেড হয় না। ছেলেরাও যে সবসময় যে মানে একদম বিপদ মুক্ত, এই কথাটাও ঠিক নয়। তাই এই জেন্ডার ভায়োলেন্স আমরা কিন্তু ভায়োলেন্স এগেনস্ট মেন বা ভায়োলেন্স এগেনস্ট ট্রান্সজেন্ডারের কথাটাও কিন্তু ডিসকাশন করবো। তাই আমাদের যদি কোনো কোয়েশ্চেন আসে যে জেন্ডার ভায়োলেন্স কি, শুধুমাত্র উইমেনদের কথা আমি লিখে এলাম, তাহলে কিন্তু আমি কখনোই আমি পুরো ডিসকাশনটা ঠিক করে করলাম না। মার্কসে পাওয়া তো বড় কথা না, একটা বড় কথা বটে, কিন্তু মার্কসের সঙ্গেও আমাকে মাথায় রাখতে হবে আমি যেটা শিখলাম সেটা যেন আমি ঠিকঠাক করে শিখি। আমি জেন্ডার টার্মটা শুধুমাত্র উইমেন তো বটে, কিন্তু উইমেন কে কেন্দ্র করে তো বটেই, কিন্তু ন্যারোলি ডিফাইন। কিন্তু আমি যদি ব্রডার সেন্সে দেখি, সেখানে কিন্তু মেল বা ট্রান্সজেন্ডারও আজকে জায়গা করে নিয়েছে। এই জায়গাটাকে কিন্তু আমাকে হাইলাইট করতে হবে, তবে কিন্তু আমার বোঝাটা সার্থক। এবং কোয়েশ্চেনের আনসার্স এরও যেটা আমার লেখা ব্যাপার আছে। এই যে লেসার নোন রিয়ালিটি, আমি একটা জায়গা মার্ক আউট করেইছি যে উইমেনদের এই জায়গাটা বা যতটা নন রিয়ালিটি, সেরকম ভাবে এই ট্রান্সজেন্ডার বা মেনের ক্ষেত্রে এটা লেসার নন রিয়ালিটি, লোকে কম জানে। তাই জন্য দেখুন এই যে একটা ট্রান্সজেন্ডারের ছবি আছে যে দে আর সানিং ফর ইচ আদার, মানে ভায়োলেন্স যে তাদের হয় না তা না, বা ভায়োলেন্স আটকানোর জন্য সে নো টু ভায়োলেন্স, এরকম ধরনের কিছু ইমেজেস এখানে দেখানো হচ্ছে। এবং এই জেন্ডার ভায়োলেন্স গুলোকে আটকানোর জন্য বিভিন্ন ল আছে, বিভিন্ন রকমের লিগাল মেজার্স আছে, কনস্টিটিউশনাল মেজার্স আছে, সেগুলো অনেক সময় আজকাল মেয়েরা নিয়ে থাকেন বা লোকেরা নিয়ে থাকেন। তবে এখনো অনেকে জানেন না এই ল গুলো, কিন্তু মানে জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকেরই খুব প্রয়োজন এবং দরকার, জানা দরকার রয়েছে। আমরা প্রায় এই চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমার ডিসকাশন প্রায় শেষ। আমি যেই টপিক গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, একটা করেছিলাম করাপশন নিয়ে, আগে সেটা বলা আমার হয়ে গেছে, আর বাকি আছে জেন্ডার নিয়ে বলা। জেন্ডার আইডেন্টিটি ডিসকাশনস গুলো আমার এখানে একটু বলতে চাইছি। একটা জেন্ডারের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেক্স এন্ড জেন্ডারের মধ্যে যে ডিফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু 2 মার্কস আসার চান্স বেশি। হোয়াট ইজ কুইয়ার, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কুইয়ার কথাটি শব্দ কি, নন বাইনারি ওয়ার্ল্ড বলতে কি বোঝায়, বা বাইনারি ওয়ার্ল্ড বলতে কি বোঝায়, বা এলজিবিটিকিউ ফুল ফর্মটা কি, এবার এলজিবিটিকিউ এর সঙ্গে এই যে প্লাস চিহ্নটি কেন থাকছে, আমব্রেলা টার্ম। হ্যাঁ, তো এই কনসেপ্ট গুলো কিন্তু একটু ভালোভাবে দেখে নিতে হবে। তাছাড়াও যে এই জেন্ডার সেক্সুয়ালিটির মধ্যে দুটো এরিয়া ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো জায়গাকে ভীষণ ভাবেই খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি কি,
এবং জেন্ডার সোশ্যালাইজেশন, এখানে কি করে জেন্ডার আইডেন্টিটি বিল্ড আপ করে, এটা 3 মার্কস আসতে পারে। ইভেন এই জেন্ডার আইডেন্টিটি আর জেন্ডার সোশ্যালাইজেশন দিয়ে একটা 6 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু অ্যাজ আ হোল লেখা যেতে পারে। এখানে এক্সাম্পলস দিয়ে খুব সুন্দর করে এটা লেখা যায় এবং কিভাবে কিভাবে ফর্ম হচ্ছে, তো এইটা আসতে পারে। তাছাড়া আরেকটা মেজর এরিয়া এই জেন্ডার সেক্সুয়ালিটির মধ্যে রয়েছে যে কনসেপ্ট অফ জেন্ডার ইজ অ্যাসোসিয়েটেড উইথ কালচার। কিভাবে কালচারাল ভেরিয়েশনস বা কালচারাল ডিটারমিনেন্টস বা কালচারাল বিভিন্ন এলিমেন্টস জেন্ডারের এই কনসেপ্টটা বিল্ড আপ করে, সেই জায়গাটা বলা। এবং সেখানে 2 কমন প্রিভ্যালেন্ট ফর্মস অফ জেন্ডার ভায়োলেন্সের এক্সাম্পল দিয়েছি। ইভেন দুটো আননোন জেন্ডার ভায়োলেন্সের কথাও তো আমরা বলতে পারি, যে দুটো বললাম ওই আন্ডার ট্রান্সজেন্ডার মেল, এগুলো বলতে পারি। বা এখানে আমরা দুটো কমন টাইপস অফ জেন্ডার ভায়োলেন্স বলতে পারি, একটা ওই ফিমেল ফিটিসাইড, ইনফেন্টিসাইড, এদের কথা আলোচনা করতে পারি। তারপরে এটা একটা হতে পারে, আরেকটা বলতে পারি ভায়োলেন্স এগেইনস্ট দ্য মাইনর অথবা ডাউরি ডেথ, যেটা ইন্ডিয়াতে ভীষণ কমন, এখনো প্রিভিলেন্ট। দিল্লি হচ্ছে এই ক্রাইমে একদম টপে রয়েছে এখনো, মানে খুব লেটেস্ট রেকর্ডই তাই বলছে। তো দিল্লি ছাড়াও নন স্টেট আছে, নো ডাউট। তবে যতক্ষণ না এই পেট্রিয়ার্কাল মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারবো ততক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো রয়ে যাবে। তাই জেন্ডার বেসড ভায়োলেন্স যেগুলো আছে, ফর্মস গুলো যখন বলবো, ফর্মস গুলো যখন আমি ব্যাখ্যা করবো, কজেসটা কিন্তু আমি অবশ্যই বলবো, আমার বলা থাকুক না থাকুক, কারণ এটা এমনি এমনি ঘটে না। কারণগুলি কি কি এগুলো যদি আমি এখানে ডিসকাস না করি, তাহলে কিন্তু আমার আনসারটা কোথাও অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তেমনি আমার যখন এই জেন্ডার সোশ্যালাইজেশন এর সঙ্গে জেন্ডার আইডেন্টিটি বিল্ড আপের কথা বলছি, সেখানে আমার কতগুলো কনসেপ্ট, যেমন কয়েকটা জাস্ট বলছি, আরো আছে কালচার, তারপরে আমার কমিউনিটি, ঠিক আছে, যেখানে আমি বড় হচ্ছি সেই জায়গাটা, বা আমার কান্ট্রি, এই যে কনটেক্সট গুলো, এই কনটেক্সট গুলো খুব ইম্পর্টেন্ট। মানে কোন দেশে আমি বড় হচ্ছি, কোন সংস্কৃতিতে আমি বড় হচ্ছি, কোন জনসম্প্রদায়ে বড় হচ্ছি, সেটা ইম্পর্টেন্ট। জেন্ডার রোলস কি করে কনস্ট্রাক্ট করা হয়, জেন্ডার রোলস এক একটা বয়সে এক রকম আছে, এবং রোলস এর সঙ্গে এক্সপেকটেশনস আছে, তার সঙ্গে এক্সপেকটেশনস জড়িয়ে থাকে, এই জায়গাটা বলার থাকছে। তারপরে সেখানে জেন্ডার রোলস এন্ড এক্সপেকটেশন যে কিভাবে আইডেন্টিটি তৈরি করছে, এবং আইডেন্টিটির যে স্টিরিওটাইপস গুলো তৈরি করছি, এই জায়গাটাও বলতে হবে। আবার স্টিরিওটাইপস গুলো যেমন বলতে হবে, আবার মডার্ন শিফটসটাও কিন্তু জায়গাটা বলতে হবে। যদি এটা একটা 6 মার্কসের কোয়েশ্চেন, এটা যদি এখন একটা 3 মার্কসের কোয়েশ্চেন, কিন্তু আমি যদি এটাকে একটা 6 মার্কসের কোয়েশ্চেন দিই, জাস্ট বলি যে জেন্ডার আইডেন্টিটি আর জেন্ডার সোশ্যালাইজেশন, এর একটা লিঙ্ক দেখাও, এর একটা রিলেশনশিপ দেখাও, দিয়ে একটা 6 মার্কসের কোয়েশ্চেন দেওয়া হবে। তখন কিন্তু এই ব্যাপারগুলো খুব ডিটেলে এবং এক্সাম্পলস সহকারে, সবসময় এক্সাম্পল সহকারে কিন্তু আমাকে বলতে হবে। তো আজ এই অবধি চেষ্টা করলাম সবটাই আউটলাইনটা বুঝিয়ে দেওয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু তো পড়া তো একটা ফ্যাক্টর, টেক্সট বইগুলো ভালোভাবে খুঁটিয়ে পড়া একটা ফ্যাক্টর, কোয়েশ্চেন আনসার সলভ করা একটা ফ্যাক্টর, কিন্তু কোন জায়গাগুলো কি এরিয়াস, সেই জায়গাগুলো উত্তর লেখার সময় অবশ্যই বলতে হবে, সেই জায়গাগুলো চেষ্টা করেছি কভার করতে, এবং পড়বার সময় সেগুলোকে খেয়াল করবে। ভিডিওটা বারবার করে দরকার হলে সেই জায়গাগুলো শুনে নেবে, যে জায়গাগুলো দরকার আছে। তো that's here I end today. Thank you for your patience and listening to the video. Till then, bye bye.